সরাসরি। আপনি একটু আগে রেফারেন্স করছিলেন যে ল্যাঙ্গুয়েজ কতখানি আমাদেরকে এই আইডেন্টিফাই করতে সাহায্য করে যে হোয়াট ইজ ইট অ্যাবাউট বেদান্তা। আমি এই ল্যাঙ্গুয়েজের রেফারেন্সে একটা কোয়েশ্চেন করতে চাই। ধরুন আমরা যখন কোনো কিছু নিয়েই রেফারেন্স করি, মানে এটা আমার জিনিস, এটা আমার এই আমার ওই, হোয়াট এভার, ইন হুইচ এভার ল্যাঙ্গুয়েজ উই স্পিক, উই ইউজ দ্য পজেসিভ প্রোনাউন, রাইট? উই ইউজ দ্য পজেসিভ প্রোনাউন। এবার আমি যখন বলি তখন সেটা পার্সোনাল প্রোনাউন, কিন্তু এই পজেসিভ প্রোনাউনটা যখন আমরা ইউজ করি আমাদের কোথাও গিয়ে মাথায় স্ট্রাইক করে না যে পজেশন আর যে পজেস করছে অ্যান্ড দ্য পজেশন আর টু ডিফারেন্ট থিংস, রাইট? তাহলে প্রত্যেক মুহূর্তে জন্মের পর থেকে আমরা যখন এই পজেসিভ প্রোনাউন ইউজ করে আসছি, তাতে কোথাও গিয়ে এই মায়ার ক্লাসিক এক্সাম্পল ডিফাইন করা হয় না? যেমন আমার জিনিস মানে আমি নই, আপনি যেটা বলেন আমার জিনিস মানে আমি নই, তাহলে আমার মন মানে আমি কি করে বললাম? That's a good point. In fact, বেদান্তে একটা যুক্তি এটা। আমি যদি বলছি আমার শার্ট, ক্লিয়ারলি আই এম নট মাই শার্ট। আমার গাড়ি, তো ক্লিয়ারলি আমি তো গাড়ি নই। তেমন আমি বলি আমার শরীরটা ভালো লাগছে না, তো অতএব আমার শরীর মানে তো আই ক্যানট বি দ্য বডি। আমার শরীর তো আমি নই। কিন্তু মুশকিল ওইখানে হয়ে যায়, এটাই হচ্ছে যেমন উনি বললেন মায়ার খেলা। কখনো কখনো আমরা শরীরকে বলি আমার শরীর, আর কখনো কখনো বলি তুমি কোথায় আছো, আমি আশ্রমে আছি। তুমি কোথায় পাবো? আচ্ছা আমি চেয়ারে বসে আছি, শরীরটা চেয়ারে বসে আছে। তো কখনো কখনো এই শরীরটার বিষয়ে আমি বলি আমার শরীর, আবার কখনো বলি আমি, কখনো বলি আমার মনটা ভালো লাগছে না, হ্যাঁ, আর কখনো বলি আমি ডিপ্রেসড। একই মানে, মন খারাপ, আমি ডিপ্রেসড, একই মানেতে বলছি। অতএব আমার আর আমি যখন এই শরীর মনের ওপরে আসছে তখন উই ইউজ ইট ইন্টারচেঞ্জেবলি। লক্ষ্য করুন, আমি যদি বলি আমার ঘড়ি, আমি কখনো বলবো না আমি ঘড়ি, আমার ঘড়ি। কিন্তু শরীর যখন শরীরের বিষয়ে কথা বলি তখন কখনো বলি আমার শরীর, কখনো বলি আমি। মনের যখন বিষয় বলি কখনো বলি আমার মন ভালো আছে, আমার মন খারাপ আছে, আর কখনো বলি আমি ভালো আছি, যে আমি বড় কষ্টে আছি। সো দিস ইজ দ্য ইন্টারেস্টিং থিং দ্যাট অ্যাবাউট দ্য মাইন্ড অ্যান্ড বডি আমাদের এমন আইডেন্টিফিকেশন। যদিও আমরা বলছি আমার শরীর, আমার মন, আবার বলে ফেলি আমি এই শরীরটা, আমি মন, এইভাবে আমরা প্রয়োগ করি। তাই জন্য এইখানে শ্রীকৃষ্ণ বলছেন ত্রয়োদশ অধ্যায়তে গীতাতে, ভগবদ গীতাতে, ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্যো বেত্তি ক্ষেত্রজ্ঞম তং প্রাহু তদ্বিদাহ। যে হে অর্জুন, এই যে শরীর, এই শরীরটা ক্ষেত্র, একটা ফিল্ড, ইটস আ ফিল্ড, জমি একটা। এটাকে যে জানে মানে এটাকে অনুভব করছে ভেতর থেকে, আমরা সবাই অনুভব করছি এই শরীরটাকে অনুভব করছি, তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ, দ্য নোয়ার অফ দ্য ফিল্ড। ফিল্ড ক্ষেত্র, নোয়ার অফ দ্য ফিল্ড ক্ষেত্রজ্ঞ। আর এই নোয়ার অফ দ্য ফিল্ড আর ফিল্ড এক হয় না কখনো। সেইখানে শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন তুমি যদি শরীরটাকে জানো তাহলে তুমি শরীর নও। যেমন আমি টেবিলটাকে জানি, আমি তো টেবিল নই। আমি শার্টটাকে জানি, আমি তো শার্ট নই। শরীরটাকে জানি কিন্তু আমি বলছি আমি শরীর, এইখানে মুশকিল হয়ে যায়। সো ইয়েস, ইউ আর রাইট, দ্য language, the use of language itself reveals the play of Maya in the case of body and mind. ঠিক। প্রণাম মহারাজ, আমি দেবার্ঘ বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটা একদমই আমার ব্যক্তিগত জীবনের একটা সমস্যা। আমি খুব ছোট থেকেই আমার সাথে একটা ঘটনা ঘটে, আমি মাঝে মাঝে হারিয়ে যাই, এবং কোথায় হারিয়ে যাই সেটা বলা খুব মুশকিল। খুব আনন্দে থাকি কিনা সেটা বলা যাবে না, কিন্তু আমার কিছু মনে থাকে না। তারপর যখন অনেকক্ষণ পর আমি নর্মাল সেন্সে আসি, আমার খুব কষ্ট করে নিজের নামটাকেও মনে করতে হয়। এবং নর্মালি ধরুন সাইকেল চালাচ্ছি বা পড়ছি বা এক্সাম দিচ্ছি, হঠাৎ এটা হয়, এবং তারপরে আমার কিছুই মনে থাকে না। এবং যখন আমি পড়তে যাই বা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে চাই, আমার একটু ভালো লাগা আমার আবার ইচ্ছা করে ওইখানে ফিরে যাই। কিন্তু এটা আমার কোনো কন্ট্রোল নেই জিনিসটা, আর এটা খুব ছোটো থেকে অটোমেটিক হতে থাকে।
এই স্টেটটা যদি ভালো মনে করছে, কোনো অসুবিধে না হয়, ইটস নট আ প্রবলেম। আই জাস্ট পয়েন্ট আউট ওয়ান থিং, যে এখন যেমন you know your name, you know where you are talking to me, you get a clear question in your mind, you are aware. I am aware I am here in the ashram asking a question to Maharaj, I can remember my name. But sometimes this is not so. নাম মনে পড়ছে না, কোথায় আছি বুঝতে পারছি না, কমপ্লিটলি ডিসওরিয়েন্টেড। যেমন কখনো কখনো আমরা হঠাৎ নতুন জায়গায় গিয়ে থাকলে, কোথাও বেড়াতে গেছেন, ঘুম থেকে উঠলেন, বিশেষ করে দুপুরে ঘুম থেকে উঠলেন, তখন মনে হবে কোথায় আছি, সকাল না বিকেল, হ্যাঁ, আর এটা কি হচ্ছে কিছুক্ষণের জন্য, তারপরে জব করে সবটা আবার তো খুলে যায় এরকম। বাট আই ওয়ান্ট টু পয়েন্ট আউট সামথিং হিয়ার, ইন বোথ কেসেস, এখন যেমন আর তখনও, ইউ আর অ্যাওয়্যার। আমি অ্যাওয়ারনেসের নামটা আর মনে করতে পারছি না, কিন্তু আমি যে নাম মনে করতে পারছি না, দিস ইজ অলসো আই এম অ্যাওয়্যার অফ। এই অ্যাওয়ারনেসটা কি, বেদান্ত ইজ ইন্টারেস্টেড ইন দ্যাট। তুমি যে স্টেট অফ মাইন্ড বললে, এটা তো সিমস টু বি পজিটিভ, মানে কোনো ডিফিকাল্ট হচ্ছে না। সো দেয়ার ইজ নো ডিফিকাল্টি উইথ দিস, দেয়ার ইজ নো হার্ম। তোমার ভাষা থেকে মনে হলো ইউ ওয়ান্ট দ্যাট স্টেট টু কাম আন্ডার ইউর কন্ট্রোল, দ্যাট ইউ ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স ইট সামটাইমস। যদি হয় ভালো, না হলেও ঠিক আছে। কিন্তু অন্য কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না, আমার কিছুতেই কনসেন্ট্রেট করতে করতে আস্তে আস্তে এই জিনিসটা সরে যায়, এবং সেই আস্তে আস্তে কিছুটা কিছুটা ওই জায়গায় চলে। আবার চট করে মনে পড়ে একটা ভয় জাগে যে না আমি যাবো না, বা আমি যখন মেডিটেশন করার চেষ্টা করি, ওই ভয়টা আমার একটা সময় আসে, না না আর না। That's all right. See, from a Vedantic perspective, the contents of our mind or our awareness are not important. The awareness itself is important. Content যদি ঝামেলা করছে, you have to change your approach. Maybe your meditation technique you have to change. Meditation করার থেকে হয়তো পড়া ভালো, কিংবা গান শোনা ভালো হবে, something like that. My point is, from a Vedantic perspective, I understand your question. From a Vedantic perspective, I will draw your attention back to awareness. Chetana, both, awareness. This is always there, irrespective of whatever is the state of the mind. And in your case, it's not a problem, because the state of mind, it's a positive state of mind. All right, I'll just leave it at that. Acha, arekta prashno next. Pranam Swamiji. Yes. My question is, what is intuition according to Vedanta and modern science? Where does it belong in Antakaran Chatushtai? How it is developed, and can you suggest some books? You know some. Very difficult. আমি মডার্ন সায়েন্স আর বেদান্ত দিক থেকে বলবো, আরেকটা ফার্দার ফাইনাল কমেন্ট করবো ফ্রম দি পার্সপেক্টিভ অফ কাশ্মীরি শাইরিজম। ইনটুইশন যেটা বলছো, which is distinct, different from instinct. পশু পাখিরও ইনস্টিংক্ট থাকে একটা, তারা ওই ইনস্টিংক্টে অনেক কিছু কাজ করতে পারে, কোয়াইট সফিস্টিকেটেড কাজ করতে পারে, কিন্তু এটা ইনস্টিংক্টিভ, ইটস সর্ট অফ হার্ড ওয়ায়ার্ড ইনটু দ্য জিনস তাদের। বাট আমাদের নর্মালি করতে হয় কি, অল অফ আস, আমাদের একটা স্বাভাবিকভাবে শিখতে হয় যে কোনো কাজ, পড়াশুনো, রান্না করা, সাইকেল চালানো, উই হ্যাভ টু বি ট্রেনড ইন ইট, তারপরে আমরা শিখে নিই, দেন ইট বিকামস হ্যাবিচুয়াল, অটোমেটিক হয়ে যায় জিনিসটা। এই আমি কিছুদিন আগে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে 30 বছর পরে সাইকেল চালালাম। সাইকেল একজন মহারাজ সাইকেল চালিয়ে যাচ্ছে, আমরা তো বলে নাকি সাইকেল চালানো একবার শেখার পরে কেউ ভোলে না, আমি দেখি অন্যরা বলছেন সাবধান মহারাজ, পড়ে গেলে কেলেঙ্কারি হবে। তো আমি চেপে দেখলাম 2 সেকেন্ডের মধ্যে ইট বিকেম ভেরি নর্মাল। এটা হচ্ছে হ্যাবিচুয়াল হয়ে যায়, হয়তো মাসল মেমোরি সামথিং ইজ দেয়ার উইচ রিমেইনস, এই এক রকমের লার্নিং। আচ্ছা, বাট দিস ইজ অলসো নট ইনটুইশন। ইনটুইশন সায়েন্টিফিক্যালি দেখতে গেলে, সাইকোলজিক্যালি দেখতে যায়, স্পেশালি থিওরিজ অফ লার্নিং, ইনটুইশনের ওইটুকুই স্টাডি হয়েছে আমি যতটুকু জানি। A kind of expertise develops in a particular area out of long training, practice and exposure. আমি দেখেছি মজার, স্কুলে আমাদের রামকৃষ্ণ মিশন স্কুলে
টিচার দীর্ঘকাল সে শিক্ষকতা করেছে, বাচ্চা সে বাচ্চা মিথ্যে কথা বলছে, বাবা মারাও জানে, চট করে মুখের দিকে দেখে বুঝতে পারছে না। সে বাচ্চা ভাবছে খুব তার বিরক্ত, খুব তার বুদ্ধি, কিন্তু শিশু তো যতই হোক চোখে মুখ চোখ দেখলেই বোঝা যায় সে মিথ্যে কথা বলছে। এখন this might come from, again, a parent might know it instinctively, a teacher might know it after long years of teaching, dealing with students, at a certain feeling develops for that. ডাক্তার তাদের অনেক বছর ধরে ফিল্ডে কাজ করতে করতে অনেক পেশেন্ট দেখতে দেখতে একটা ইনটুইশন ডেভেলপ করে, which maybe they cannot explain in ভেঙে বলতে পারবে না, কিন্তু চট করে দেখে বলতে পারে। So this is a scientific, psychological understanding of intuition, education, the theories of learning থেকে a kind of extreme form of expertise, সেখানে মনে হয় intuitive। যেমন আমি বলছি, exact cases are there, scientific discoveries, অনেক সায়েন্টিস্টরা, সেটা আইনস্টাইনও হয়েছে, আমি রিসেন্টলি পড়ছিলাম ওনার থিওরি অফ রিলেটিভিটি, উনি বহু বছর ধরে এইসব নিয়ে ভেবেছেন। হি ওয়াজ আ পেটেন্ট ক্লার্ক, একটা কাজটা মোটামুটি মেকানিক্যাল বোরিং ছিল, তার নিজের অফিসের কাজ শেষ করে উনি ভাবতেন বসে বসে, দিন রাত বছরের পর বছর ভেবেছেন ওই ফিজিক্সের ওই পার্টিকুলার প্রবলেমগুলোকে নিয়ে। অ্যাট ওয়ান টাইম হি গেভ আপ, বলছে এটা সলভ করা যাবে না। The moment he gave up, it came to him in a flash. পরবর্তীকালে উনি এক্সাম্পল দিয়েছেন যে ট্রেনে যাচ্ছে, ট্রেনের মধ্যে একটা লোক আছে, তো একটা রিলেটিভিস্টিক স্পিডের এক্সাম্পল তিনি দিচ্ছেন, বাট ইট কেম টু হিম ইন আ ফ্ল্যাশ। এখন সেই ফ্ল্যাশটা ওনার এলো, এটাকে ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিং বলা যেতে পারে। বাট রিমেম্বার দ্যাট ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিং ইজ বেসড আপন ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অফ থিঙ্কিং, সিরিয়াস রেশনাল এনকোয়ারি, তখনও ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে। কেকুলে যে কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রিতে আমরা পড়ি, হ্যাঁ, স্নেক ইটিং ইটস টেল, উনি দীর্ঘকাল ভাবছেন যে বেনজিনের স্ট্রাকচার, তাই না, বেনজিনের মলিকুলার স্ট্রাকচার, বেনজিনের মলিকুলার স্ট্রাকচার আমরা ছোটবেলায় পড়েছি, কিন্তু উনি জানলেন, উনি আবিষ্কার করলেন কি করে, শব্দতে পেলেন। উনি এই নিয়ে কিন্তু গবেষণা করছেন, গবেষণার পর ডিরেক্টলি পেলেন না, করতে করতে মাসের পর মাস, বছরের পর বছর করতে করতে হঠাৎ ফ্ল্যাশ করলো স্বপ্নতে, আর স্নেক ইটিং স্টেপ, সেখান থেকে স্ট্রাকচারটা বেরিয়ে গেল। I think it just might be the way the mind works. You keep feeding the mind with information and train it and think about it, focus on it, and the solution emerges. কিন্তু সেটা, that is intuitively it emerges, but it will not emerge without the previous preparation. বেদান্ত তাই বলে, শ্রবণ মনন নিধিধ্যাসন করতে 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 হয়ে যায়। হিন্দিতে কথা আছে তার সাধুদের মধ্যে, বনত বনত বন যায়, হতে হতে হয়ে যায়। অনেকে মনে হচ্ছে আমার কোনো প্রোগ্রেস হচ্ছে না, আই এম নট প্রোগ্রেসিং ইন স্পিরিচুয়াল লাইফ, করতে করতে যখন হবে হঠাৎ মনে হবে, কিন্তু সেটা হঠাৎ নয়, দীর্ঘকাল অনুশীলন করতে করতে ঠাকুর এটাকে বলছেন সাধন সিদ্ধ। কৃপা সিদ্ধ হয়, হঠাৎ সিদ্ধ হয়, সেগুলো কৃপার দ্বারা, কিন্তু নিজের থেকে করতে গেলে তখন মনে হচ্ছে ইনটুইটিভলি ধরতে পেরেছি, কিন্তু তার পেছনে অনেক দীর্ঘকাল শ্রবণ মনন নিধিধ্যাসন আছে, জপ ধ্যান আছে, এসব আছে। আচ্ছা, এইগুলো হলো দি আইডিয়াস অফ ইনটুইশন ইন মডার্ন সায়েন্স, ইন বেদান্ত। আর একটা কথা বলে শেষ করছি, কাশ্মীরি শৈব দর্শনে ওরা একটা টার্ম ইউজ করে, প্রতিভা। প্রতিভা মানে বাংলাতে হচ্ছে ট্যালেন্ট, ওরা কিন্তু ওই অর্থে বলে না প্রতিভা, ওরা ইনটুইশন অর্থে বলে, লাইক আ ফ্ল্যাশ, বিদ্যুতের চমকের মতো প্রতিভার একটা ফ্ল্যাশ অফ ইনটুইশন, যাতে ওই যেগুলো আধ্যাত্মিক তত্ত্ব ধরা যায়। এইটুকুই আমি জানি, বই রেকমেন্ড করার মতন তো আমার, আমি এ বিষয়ে গবেষণা করিনি। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিয়ে উপর থেকে। নমস্কার মহারাজ, এই জীবনে ঈশ্বর দর্শনই বা ঈশ্বর লাভই আমাদের লক্ষ্য, বা মোক্ষ বা মুক্তি লাভই আমাদের লক্ষ্য, কিন্তু এই জীবনে কিভাবে বুঝবো যে আমি মোক্ষ লাভ করছি বা লাভ করতে পারছি না? লাভ করতে পারছি না এটা বোঝা যায়।
এই দিন না কিন্তু লাভ করেছি যখন হবে তখন আর জিজ্ঞেস করতে হবে না। ওই যে ঠাকুরের মজার উদাহরণ আছে, ছোট শিশু ঘুমোতে যাওয়ার আগে মাকে বলছে, মা আমার যদি বাথরুম পায় তো আমাকে ডেকে দিও, তোমাকে ডাক্তার হবে না, তো ওই রকম তখনও সন্দেহ হতে পারে, সাধকদেরও সন্দেহ হয়, কিন্তু যেটা পেয়েছে সেটা এতই পাওয়ারফুল, there is no way of denying it. এখন সেটাই শেষ কথা কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু ডেফিনেটলি স্পিরিচুয়াল ব্রেক থ্রু হলে এটা মানে যেমন সূর্যকে দেখলে সূর্য আছে কি নেই সেটা প্রশ্নই ওঠে না, এত স্পষ্ট, এত উজ্জ্বল। রিয়েল স্পিরিচুয়াল ব্রেক থ্রু উইল বি লাইক দ্যাট। যদি সন্দেহ হচ্ছে তার মানে এখনো আমার হয়নি, তাতে কিচ্ছু যায় আসে না। আত্মা কি ব্রহ্ম বলুন, সেটা আমারই স্বরূপ, সবসময় আছে, সাধন করে যাওয়া উচিত। থ্যাংক ইউ। On your talk on 12th at Belur Math, where you were explaining about the selected teaching of Thakur, you were explaining how we can come on how this I am not this body and I am not this mind, and while going deep inside, you reach a point where in Sankhya you said there is nothing, there is Shunya, and then Thakur said beyond that light is there, you look for that light. So how to see that light? Like, is there any tool or is there any method of how to see that light? One more question. And did Swami or Thakur ever talked about Kriya Yoga? You mean the Kriya Yoga in the Paramahamsa Yogananda tradition, in that sense? Yes. So there are two separate That questions. I really don't know about that, the second question, but the first one, how to see that light? The straight answer is you cannot. And it's good that you cannot. Whatever you see is an object. And it's different from you. So it is not you. If you ever manage to see that light, then it will be something that is not you. It's other than you. I see this body, and therefore it is not me, it's an object. I see the contents of my mind, and therefore my mind is not me, it's an object. And if I ever saw some kind of light, that would also be not me, no matter how wonderful that is. But Atman itself, our real nature, is compared to light. It is called the light of all lights because it gives us experience. See, this hall would be dark if light was not there. When light comes, the hall is illumined. So light gives us experience, it illumines. Now, whatever I am, Atman, Brahman, whatever consciousness, one thing is sure, it reveals the world to me and it reveals my own existence. I am and I experience the world. So it is like light. That's why we call it light. But it can never be objectified. Now your question might be, so we can never know it. Swami Vivekananda said, let none go away with the thinking that it is completely unknown, it cannot be known. No, it is more than known. More than known. You are asking a question like, how can I see my own eye? With my eyes, I can see everything. See, right now with my eyes, I can see everything. I can see people, I can see the lights, I can see the hall. But I can't see my own eyes. I can see my shirt, I can see the tip of my nose also. But I can't see my own eyes. Now if I ask, how will I see my own eyes? At most I can see a reflection of my eyes with the mirror. I can see a selfie of my eyes with the phone. But the eyes, I cannot see the eyes directly. Then how do I know my own eyes? আমি জানবো কি করে আমার চোখ আছে? See, the question is like this. এই ঘড়িটা আছে, আমি কি করে জানলাম? দেখছি বলে ঘড়ি আছে, আমি তো দেখছি অতএব ঘড়িটা আছে। আর এই কাপড়টা আমি তো দেখছি অতএব কাপড়টা আছে। তাহলে একটা জিনিস দেখছি মানে ওই জিনিসটা আছে। এবার চোখের কথায়, চোখ তো দেখতে পাচ্ছি না, আমি জানবো কি করে চোখটা আছে? আরো let me make the question more precise. By seeing the clock, I know the clock exists. By seeing the clock,
I know that the cloth exists. By seeing what will I know that the eyes exist? কি দেখলে বুঝতে পারবো যে চোখ আছে? Anything, yes, very good. Anything. আমি যা কিছু দেখলে বলতে পারবো না যে ঘড়ি আছে, ঘড়িটাকেই দেখতে হবে। আমি যা কিছু দেখলে বলতে পারবো না যে কাপড় আছে, কাপড়টাকেই দেখতে হবে। কিন্তু চোখের ব্যাপারে, চোখ তো দেখছে, দেখা মাত্রই হচ্ছে প্রমাণ আমার চোখ আছে। I have eyes and eyes are working. Anything that I see. ঘড়ি দেখছি কি প্রমাণিত হলো? ঘড়ি আছে, but also চোখ আছে। কাপড়টা দেখছি কি প্রমাণিত হলো? কাপড় আছে, but also চোখ আছে। Anything that I see proves that I have eyes. এসবের মানে কি? যা কিছু অনুভব হচ্ছে আমার proves that I am consciousness. Say that light you're talking about. I am that light. So Jyotira Jyoti Ujala Vidikandara. So that light of lights. Shastrakarji Maharaj today in the morning, he started his talk with a hymn, with a shloka saluting Sri Ramakrishna. Yo vekti sakalam nacha yasya vekta. That which knows everything. Buddhescha sakshi nikhilasya janto. That which is the witness of our buddhi in all beings. তাহলে যে সব কিছুকে জানে, যাকে কেউ জানতে পারে না, সেটা কি? চৈতন্য, কনসিয়াসনেস, জাস্ট লাইক দি আইজ। আর যে বুদ্ধির সাক্ষী, বুদ্ধির সাক্ষী মানে চোখ হচ্ছে জগতের সাক্ষী, চোখের সাক্ষী হচ্ছে মন, মানে মন চোখকে জানে। মনের সাক্ষী হচ্ছে বুদ্ধি, বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারছি মনের মধ্যে কি হচ্ছে। বুদ্ধির সাক্ষী কে? আত্মা। বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্তু। সব জীবের মধ্যে বুদ্ধির সাক্ষী রূপে আছে সেই আলোটা। দ্যাট ইজ দ্য লাইট অফ লাইট। হাউ ডু ইউ নো দ্যাট? বাট ইউ আর ইট, ইউ রিয়েলাইজ ইট। বিজ্ঞাতার মানে কে না জানিয়া, আমাদের যাজ্ঞবল্ক্য মুনি বলছেন মৈত্রেয়ীকে, যে জানছে তাকে কিভাবে জানবে? You are it, and that's good. That's good. যদি জানতে পারতে, it would have become an object. একটা সূক্ষ্ম অবজেক্ট হতো, একটা সুন্দর আলো হতো, but that's not the Atman. The Atman is that by which everything is known. Good question. Maharaj, have you ever met any enlightened person, and how was your experience? I have met such people. আমি একবার, আমাদের উপেন মহারাজ ছিলেন স্বামী নির্মুক্তানন্দজি বেলুর মঠে, এরকম একাধিক আমি দেখেছি যাদের আমার বিশ্বাস হতো যে তারা আত্মজ্ঞানী, এটা আমার বিশ্বাস। তাকে আমি, আমার ধারণা হয়েছে যে ইনি হচ্ছেন জ্ঞানী। এত খুব বয়স কম, তখন সন্ন্যাস হয়েছে আমার কাছে সবে, তো আমি সন্ন্যাস হয়েছে। তো তাকে আমি, তিনি মায়ের মন্দিরে বসেছেন, 100 বছরের উপর বয়স তখন। স্বামী মহাপুরুষ মহারাজের শিষ্য স্বামী অখণ্ডানন্দজি গঙ্গাধর মাঝে সেবা করেছেন, ওয়ান্ডারফুল ওল্ড স্বামী। সো আমি তাকে 2-3টে প্রশ্ন করেছিলাম। Do you follow Bengali? Yes. So আমি তাকে 2-3টে প্রশ্ন করেছিলাম। প্রথম কথা হচ্ছে যে মহারাজ, এই আমাদের তো গুরু শিখিয়ে দেন মন্ত্র, ইষ্ট দেবতা, এদিকে আমরা বেদান্ততে পড়ছি আত্মা, চৈতন্য, ব্রহ্ম, উপনিষদ, এই দুটোর মধ্যে মনে হচ্ছে যেন দুটো ধারা, এই দুটোর মধ্যে কি কানেকশন? তো খুব সুন্দরভাবে উনি বললেন, তুমি শোনোনি ঠাকুর কি বলেছিলেন গঙ্গাধর মহারাজকে? যে যার ইষ্ট সে তার আত্মা, যে যার ইষ্ট সে তার আত্মা। আমি যদি এইসব বেদান্ত বিচার না করি, তাহলে আমার আত্মজ্ঞান হবে না? আমি যদি শুধু ইষ্ট দেবতার জপ ধ্যান করি, নিশ্চয়ই হবে। ইষ্ট দেবতা আর আত্মা এক জিনিস। আত্মাই শুধু নাম রূপ ধারণ করে আমার কৃষ্ণ, আমার রাম, আমার রামকৃষ্ণ রূপে আমি তাকে উপাসনা করছি। সো দিস ইজ ওয়ান থিং হি আনসার। তুমি পড়নি ঠাকুর কি বলেছিলেন গঙ্গাধর মহারাজকে? যে যার ইষ্ট সে তার আত্মা, নাম্বার 1। নাম্বার 2, আমি তখন খুব বেদান্তের বই ঘাটাঘাটি করছি, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। আমার ধারণা ইনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী। তখন আমি জিজ্ঞেস করি, ডাইরেক্টলি তো জিজ্ঞেস করা যাবে না, তো ডাইরেক্টলি আমি জিজ্ঞেস করেছিলাম। এরপরে দ্বিতীয় প্রশ্ন তাকে করলাম, মহারাজ আচ্ছা ব্রহ্মজ্ঞানীরা কেমন দেখেন? যে এক সত্য ব্রহ্ম আছে, তারা অনুভব করছেন, আর এই জগৎটা একটা ছায়ার মতন, স্বপ্নের মতন, এরকম দেখেন? হ্যাঁ, প্রশ্ন করতে আসছেন?
So I asked this, do Brahmagyanis see this world like a dream? স্বপ্নের মতন দেখছে, আর সত্য ব্রহ্ম আছে। উনি এক সেকেন্ড চুপ হলেন, তারপরে বললেন, না তা কেন হবে, একটাই তো আছে। এই যে ভাষার জন্য, she was asking about language, how language can create illusions in the mind. ওই পড়েছি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, যেন দুটো জিনিস আছে, একটা সত্য ব্রহ্ম আছে, একটা ছায়ার মতন স্বপ্নের মতন মিথ্যা জগৎ আছে। উনি বলছেন তা নয়, তা কেন হবে, একটাই আছে। আর ব্যাখ্যা করলেন না। তারপরে আমি তৃতীয় প্রশ্ন করলাম, মহারাজ আপনি কি এরকম দেখছেন এখন? মানে আপনি কি ব্রহ্মজ্ঞানী আর কি? তো উনি ডাইরেক্টলি জবাব না দিয়ে একটা কথা বললেন যে স্বামী জগদানন্দজি ছিলেন মায়ের শিষ্য। আমরা এই ঘটনাটা জানি যে মা একবার দেখতে এসেছিলেন বেলুড় মঠ, তিনি দেখলেন ব্রহ্মচারী মহারাজরা কুটনো করছে, উনি খুশি হয়ে বললেন, বা ছেলেরা কেমন কুটনো করছে। তখন ওনার পাশে জগদানন্দজি দাঁড়িয়েছিলেন, উনি এই কথাটা বলেছিলেন মাকে, যে মা কুটনো কুটেই হোক আর সাধন করেই হোক, ধ্যান করেই হোক, জগদম্বাকে প্রসন্ন করাই হচ্ছে উদ্দেশ্য। মানে আপনি খুশি হয়েছেন, এটাই হচ্ছে সেই জগদানন্দজি মহারাজ। উনি ওনার জীবদ্দশাতেই অনেকেই প্রবীণ সন্ন্যাসীরাও ব্রহ্মজ্ঞানী মনে করতেন, তাকে জানতেন। তো একজন সাধু তিনি জগদানন্দজিকে জিজ্ঞেস করছেন, মশাই আপনার কি ব্রহ্মজ্ঞান হয়েছে? মশাই আপনার কি ব্রহ্মজ্ঞান হয়েছে? তখন জগদানন্দজি, উনি নাকি আমি দেখিনি ওনাকে, খুব লম্বা ফর্সা ছিলেন, উনি মুচকি হেসে বলছেন, খুব মিষ্টি হাসি ছিল, উনি হেসে বলছেন সেই সাধুটিকে, এটা আমাকে উপেন মহারাজ বলছেন, উনি বললেন, আমি যদি বলি হ্যাঁ তাতে তোমার কি বিশ্বাস হবে? আমি বুঝে গেছি। আমি বললাম আচ্ছা মানুষ ঠিক আছে, বলে প্রণাম করে আমি প্রণাম করে কেটে পড়লাম। Should we come? Please take is there a microphone? Volunteer কোথায় এখানে আছে? Alright, one more question. এখানে একজন volunteer mic নিয়ে আসুন, আর উপর থেকে প্রশ্নটা করে দিন। ঠাকুরের ছোট শাশ্বতবাণী নামক বইটা আমি সবসময় সাথে রাখি। আমার নাম সিদ্ধার্থ বসু। এখানে ঠাকুরের একটি উক্তি আছে, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। মহারাজ এই উক্তিটার ব্যাখ্যা যদি একটু বলেন। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। এটা কোথা থেকে আসলে জানি না, কিন্তু মানে আমি শুনে আমি মানতে বুঝতে পারছি যে যত কম পাবলিসিটি হয়, ঠাকুর বলছেন যে একরকম রাজসিক সাধক হয়। রাজসিক সাধক হলো সেই সিল্কের কাপড় পরলো, বিরাট তিলক দিল, হ্যাঁ, ঝাঁকড়া ঝাঁকড়া চুল রাখলো, আর এরকম বড় বড় মালা নিয়ে জপ করতে করতে যাচ্ছে। এখন খারাপ নয়, সেটা কিছু লোক দেখানো ভাব আছে ওর মধ্যে। এখন যদি কেউ বলে ওসব করবেন না, বন্ধ করে দেবেন, সেটাও ঠিক নয়, কারণ ওই লোক দেখানোতে যে ওর আনন্দটা হচ্ছে সেটা যদি আপনি কেড়ে নেন, সে ওই যেটুকু জব করছিল সেটুকু আর করবে না হয়তো। তার যদি একটু উন্নতি হয়ে থাকে, সাধনা করতে করতে উন্নতি, তখন যদি বোঝান যে তুমি বাইরের দেখানোটা ছেড়ে দাও, চুপচাপ থাকো, নিজের মতো সাধন করো, তখন হয়তো সে করতে পারে। ঠাকুর বলছেন যে সাত্ত্বিক যে সাধক, সে হয়তো খুব সাদাসিধেভাবে থাকে, আর রাত্রিবেলা মশারির মধ্যে বসে অন্ধকারে জপ করে কেউ টের পায় না, এই হচ্ছে সাদাসিধে। আমার মনে আছে ছোটবেলায় স্বামী নির্বাণানন্দজির ছবি আমি রাখতাম, আমি তখন স্কুলে পড়ি, কিন্তু জানি না কেন লুকিয়ে রাখতাম। তো আলমারি, আমার বইয়ের আলমারির মধ্যে লুকিয়ে রাখতাম। একবার কয়েকজন মহারাজ আমাদের বাড়িতে এসেছিলেন, ব্রহ্মচারী মহারাজ, সন্ন্যাসী মহারাজের কাছে যেতে সাহস হতো না, আমি ব্রহ্মচারী মহারাজকে ধরে নিয়ে গেছি আমার ঘরে, গিয়ে দেখালাম আলমারিটা খুলে দেখুন। তো বললেন বেশ, তো ভালো তো, তুমি লুকিয়ে রাখছো কেন? তারপরে নিজেই বললেন ব্রহ্মচারী মহারাজ আমাকে, যা, যত গুপ্ত তত পোক্ত, যত গুপ্ত তত পোক্ত। সো স্পিরিচুয়াল লাইফ, ঠাকুর যেটা বলছেন, যত কম লোক টের পায় তত কথা, দেন ইট ইজ ইয়ার্স, এটা আমার। যীশু খ্রিস্ট বলেছেন, যখন তুমি দান দেবে, বিওয়্যার, লেট নট দ্য লেফট হ্যান্ড নো হোয়াট দ্য রাইট ইজ গিভিং। বাঁ হাত যাতে বুঝতে না পারে ডান, মানে
এমনভাবে দেবে যাতে ক্রেডিট নিও না, তুমি লোক দেখিয়ে নিও না। যদি তুমি লোক দেখিয়ে নাও তাহলে তার ফল তুমি পাবে। এটা যিশুর কথা, তার ফল পাবে। তার ফল মানে লোকের কাছে সম্মান পাবে, যে উনি খুব বড় দান। কিন্তু যদি লোকেরা জানতে পারে না তুমি দান করো, তাহলে হেভেনলি ফাদার উইল রিওয়ার্ড, ঈশ্বরের কাছ থেকে তুমি রিওয়ার্ড পাবে। এই বলছেন সাবধান। একটা মজার ঘটনা আছে, ক্রিসমাসে আমাদের বেলুর মঠে যীশু খ্রিস্টর জীবনী পাঠ হয় আর বাইবেল থেকে একটু পাঠ হয়। একজন মহারাজ ছিলেন, উনি গম্ভীর মানুষ, এখন শরীর চলে গেছে, তিনি পাঠ করতেন। যারা বেলুর মঠে গেছেন দেখেছেন যীশু খ্রিস্টের ছবি সাজানো হয়, মাদার মেরি আর যীশু খ্রিস্টের, তারপরে তাতে আরতি হয়, খুব সুন্দর। অনেক খ্রিস্টানরাও আসেন ওইটাতে। তো তারপরে পাঠ হচ্ছে, অনেক লোক বসে আছে, লোকেরা প্রণাম করছে, সামনে দিয়ে চলে যাচ্ছে, আর মহারাজ পাঠ করছেন, আমরা সবাই বসছিলাম। তো উনি পাঠ করছেন, ঠিক সেই সময় একজন ভদ্রলোক, উনি ওই একটা কয়েন কি 5 টাকা এরকম কিছু যীশু খ্রিস্টের সামনে দিতে যাচ্ছেন, আর মহারাজ পাঠ করছেন। সেই সময় সাবধান, বা হাত বুঝতে না পারে যা ডান হাত দিচ্ছে। তখন সেই লোকটি ভয়তে চমকে উঠেছে। আচ্ছা, বলুন, প্রশ্ন করুন, নাম বলে প্রশ্ন করুন। আমি ডক্টর তাপস কুমার বেলা, হ্যাঁ, রিটায়ার্ড, 66 ইয়ার্স এজ। ওই মাইক্রোফোনটা মুখের দিকে রাখুন। 66 ইয়ার্স এজ। আরেকটু ঘোরান, মুখের নিজের দিকে করুন। এই, হ্যাঁ, 66 বছর বয়স। এই এই কনসাসনেস নিয়ে ফার্স্ট হাফে যে আলোচনাটা হচ্ছিল, সেটা কি ভারতবর্ষে হয়, এবং হলে কোন সেন্টারে হয়? আমি বলতে পারবো না, কিন্তু হচ্ছে। একটা এক্সাম্পল দিতে পারি, নিমহ্যান্স একটা আছে ব্যাঙ্গালোরে, আমি ওখানে গেছি। হ্যাঁ, আমি রিসেন্টলি গত বছর আমার যাওয়ার সুযোগ হয়েছিল। ব্রিটিশদের আমলে পাগলাগারদ ছিল ওটা, তাকে ওরা আপগ্রেড করতে করতে একটা সুন্দর ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক স্তরের নিউরোসায়েন্স ইনস্টিটিউট করেছে। কনসিয়াসনেসের ওখানে কিছু হচ্ছে গবেষণা, ওখানে আমেরিকাতেও হচ্ছে। কোথায় হয় ভালো ভালো সেন্টার? যদি দেখেন মাইন্ড লাইফ, গুগল করে দেখেন, দালাই লামা মাইন্ড লাইফ ইনিশিয়েটিভ, কোথায় কোথায় রিসার্চ হয়েছিল আমি ভুলে গেছি, কিন্তু কিছু পেপার পাবলিকেশন হয়েছিল, এখনো চলছে। বিশেষ করে এফেক্ট অফ মেডিটেশন অন দ্য ব্রেন, এরকম কিছু ভালো পেপার পাবলিশ হয়েছে। See, এক্সপেরিমেন্ট করাটা মুশকিল। The problem is at the conceptual level. এক্সপেরিমেন্ট করতে গেলে আপনাকে অবজেক্টিভ কিছু চাই। এখন একটা এইরকম কাজ অনেক হচ্ছে, ওরা যেটাকে বলে কোরিলেশন প্রবলেম। আমি কিছু অনুভব করছি, এবার স্ক্যান করে আপনি দেখলেন ব্রেনের মধ্যে কি হচ্ছে, সেটার সঙ্গে এটা করলেন। আমার একটা ব্যথা হলো, ব্রেনের মধ্যে কোথায় সেলস হ্যাভ লেট আপ, নাও ইউ হ্যাভ এস্টাবলিশড আ কোরিলেশন। এরকম কাজ অনেক হচ্ছে আমি শুনেছি, কিন্তু কনসিয়াসনেস অ্যাজ সাচ কি, সেটা এখনো কনসেপচুয়াল লেভেলে, সেটা এক্সপেরিমেন্টাল লেভেলে নয়। ওই কিছু যদি না মনে করেন, মাইক্রোফোনে কিছু যদি না মনে করেন, ওই ভাইয়া বলছিলেন মাঝে মাঝে অন্ধকার দেখেন, কিছু বুঝতে পারেন না, কোথায় চলে যাচ্ছেন করছেন। হ্যাঁ, তা ও সাইকো অ্যানালিসিস তো করা যেতে পারে। হ্যাঁ, আমি বুঝেই আমি বলেছি কথাটা। হ্যাঁ, আপনারা জানেন না, এখানে অডিয়েন্সে খুব বড় সাইকিয়াট্রিস্ট আছেন, তার সঙ্গে চোখ মিলিয়ে চোখে চোখের কথাও হয়ে গেল একটা, যে আমি ঠিক বলছি কিনা। আমি উনি যেটা বলছেন আমি এটা ভেবেছিলাম আপনি যেটা বললেন, কিন্তু ইউ নোটিসড আই সেড ইটস আ পজিটিভ এক্সপিরিয়েন্স। কাজে অসুবিধে যখন হচ্ছে না, জেনারেলি ইটস নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। My name is Suparna Manna. So my question is how to get rid out of any kind of distractions and enhances concentration level. So one thing happens to me when I try to concentrate on something from getting rid of any kind of distractions, I feel certain pain in between my eyebrows. So then it's so irritating that I cannot concentrate anymore. So I don't know what's that, and I don't know what's actually that and how to get it. Yes, if you feel the pain, stop doing that. Take a look at your glasses also. If choke power bedese kina. No, I check it out, that's fine. It's all right. In that case, relax, breathe, stretch, and get back into the work. Ekটু লাইটিং দেখে নিও, পড়ার লাইটিং দেখে নিও ঠিক আছে কিনা। কনসেন্ট্রেশন কি করে বাড়ানো হয় এর নিয়ে অনেক আলোচনা হয়েছে, হাউ টু ইনক্রিজ ফোকাস। অনেকেই এই কথাটা বলে, পড়াশোনা করার সময় মহারাজ তাকিয়ে আছে একটা পাতার দিকে,
আধ ঘন্টা পরে দেখছি ওই পাতা দিকে তাকে কি যে পড়লাম মনে নেই, মনটা সারা জগৎ ঘুরে এসছে। That's true. True, that happens. Now how do you deal with it? অনেক মেথড আছে। Let me give you one method. Active reading. Active reading, এগুলো সব pedagogy থেকে আসে, and how to teach people. So smart ways of reading. একটা মেথড দিয়ে দিচ্ছি, যেমন বলে SQ3R. SQ3R মানে সার্ভে, কোয়েশ্চেন, রিড, রিসাইট, রিভিউ। সার্ভে, কোয়েশ্চেন, রিড, রিসাইট, রিভিউ, SQ3R, 3টে R আছে। সার্ভে কি? আমি পড়তে বসলাম, আমরা করি কি, ভুল করি, প্রথম থেকে বসলাম আর পর পাতা উঠে যাচ্ছে। বাট ফার্স্ট অফ অল কোথাও গেলে তো আমরা একটা ম্যাপ দেখি কোথায় যাচ্ছি। So like that, ওই যে চ্যাপ্টারটাকে take just cruise through the chapter 2 মিনিটের মধ্যে, সাব হেডিংস কি, ডায়াগ্রামস কি আছে সব দেখে নিলে একটা the material, you get an idea. Second, start with the question. Normally we end with the question. আমরা যেভাবে পড়াশোনা করতে আমরা অভ্যস্ত, আমরা একটা we read a chunk of material and then try to solve some problems, answer some questions. But start with some questions. আমি কি জানতে চাইছি? যদি আমার কিছু জানা নাও থাকে, then look at the possible questions which might be there. So when I enter into a text, there is something that I want to know. এটা কেন? See, one of the most powerful psychic forces in the human mind is curiosity. Curiosity. যেখানে আমার কৌতূহল আছে যখন আমি I can do anything to find out something. I am in a searching mode, a finding mode. আর যদি আমার কৌতূহল না থাকে, জাস্ট রিডিং, কেন সিলেবাসে আছে, কেন পরীক্ষায় হবে তাই জন্য পড়ছি, আমার কোনো ইচ্ছে নেই সেখানে। বাট when I'm searching, my powers are aroused, then I'm focusing more. এখন সবসময় তো কৌতূহল থাকে না, হ্যাঁ, তো কৌতূহলটা জেনারেট করতে হবে। কি করে জেনারেট করতে হবে? থ্রু কোয়েশ্চেন্স। যে ওই সাবজেক্টে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আগে দেখলাম কি প্রশ্ন হতে পারে। নাও when I'm reading the material, I'm trying to find answers to those questions. কিউ। তারপরে পড়বো কি করে, অ্যাকচুয়াল পড়াশোনাটা। তো রিড, রিসাইট, রিভিউ, এক পাতা দু পাতা পড়লাম, আর সেই পড়াটাও অ্যাক্টিভ রিডিং। আন্ডারলাইন, গিভ কমেন্টস ইন দ্য মার্জিন। তোমার নিজের বই যদি হয়, নিজের বই না হলে ল্যাপটপে হোক কিংবা নোটবুকে হোক, টেক নোটস, গিভ কমেন্টস, আস্ক কোয়েশ্চেন্স। এটা বুঝতে পারলাম না, এটা কি এরকম হতে পারে, এখানে অন্য জায়গায় এরকম পেয়েছিলাম। সো ইউ আর এনগেজিং উইথ দ্য মেটেরিয়াল। আমরা দেখেছি পূজনীয় স্বামী রঙ্গনাথনজি মহারাজ, হি ওয়াজ দ্য 13th প্রেসিডেন্ট অফ আওয়ার অর্ডার। সারা জীবন পড়াশোনা করেছেন। ওনার বইগুলো আমরা ট্রেনিং সেন্টারে ব্রহ্মচারী মহাশয় পেয়েছিলাম, ওনার পুরনো বইগুলো। প্রত্যেকটা বইতে লেখা আছে কোন ডেটে আরম্ভ হয়েছে, কোন ডেটে বইয়ের পেছনে লেখা আছে কোন ডেটে শেষ হয়েছে। বইয়ের ভিতরে দেখবেন পাতার পর পাতা আন্ডারলাইন করা, কমেন্ট করা, প্রশ্ন তোলা। মানে হাউ হি ইজ এনগেজিং উইথ দ্য অথর, যেন একটা মানুষের সঙ্গে কথা বলছেন উনি, কীভাবে পড়ছেন জিনিসটাকে, একদম ডুবে গিয়ে পড়তেন ওটার মধ্যে। সো দ্যাট ইজ রিডিং। নেক্সট ইজ রিসাইট। রিসাইট মানে একদম আবৃত্তি করা না, মুখস্থ করা না, পড়লাম দু পাতা করে স্টপ। The thing is, we feel যে আমরা খুব পড়ছি, খুব বুঝছি, তা নয় কিন্তু। When we stop and try to নিজের ভাষায়, নিজের মনের মধ্যে হতে পারে, বিট করে মনে মনে হতে পারে যে আমি কি পড়লাম, কয়েকটা বলতে গিয়ে দেখবো ও বাবা এর মধ্যে তো অনেক গ্যাপ থেকে যাচ্ছে। Then you review, আবার কুইকলি চোখ বুলিয়ে দেবে। It may seem slow, but it is solid progress. তারপরে আবার 2-3 পাতা পড়লে, এটা হচ্ছে সার্ভে, কোয়েশ্চেন, রিড, রিসাইট, রিভিউ। Pranam Swamiji, Meetu Bhattacharya. Swamiji, my question is relating to Ashtavakra Gita. The 7th verse, it says that you are the seer of all. And immediately the next verse, that the 8th verse, it says, drink the nectar of faith, that I am not the doer. So, Swamiji, what should I say? Confusion is, if the self is all and this world is an appearance, then who is the doer? True. The Atman along with the body mind is the doer. আরেকটা দিক থেকে দেখতে গেলে যে হচ্ছেন ঈশ্বরই হচ্ছেন কর্তা, not us. In the Bhagavad Gita it's there,
प्रकृत्यैव कर्माणि क्रियमाणानि सर्वशः यः पश्यति तथात्मानम् अकर्तारं स पश्यति। এখানে সবকিছুই প্রকৃতি করছে, আমাদের শরীরের মধ্যে সবকিছু প্রকৃতি চালাচ্ছে। নেচার ইজ ডুইং এভরিথিং। We have an illusion of doership. When I understand nature is doing everything on the cosmic scale, in the bodily scale, then I realize I am not the doer. Akartaram sapashyati. Nijeke akarta bole mone hoy tokon. I am the witness. Think about it this way. Je shopnote, in a dream, when I wake up from the dream, I realize ja ghotchilo okhane actually I did not do anything. আমি তো ঘুমিয়েছিলাম, আমি শুধু একটা কাজ জিজ্ঞেস করছিলাম। I was seeing that dream. আমি দেখছিলাম শুধু, I was seeing that dream, right? So in that sense, consciousness is the seer, the illuminer of that dream. So the consciousness is the seer, the illuminer of everything that is being experienced in this world. Does that answer your question? Right, the second part of your question, who is the doer in that case? Yes, because the 8th verse says that drink the nectar of faith, that I am not the doer. You are not the doer. Two answers there. Normally, we automatically think we are the doer. এই যে আপনি কথা বলছেন, আপনার automatically মনে হচ্ছে আমি তো কথা বলছি। Actually, if you investigate, কি করে সেই কথাটা বেরোচ্ছে, কি করে impulse has come to talk, nothing, we have no control over that. It's just coming. So, it is usually, in the individual level, it's usually consciousness limited by one body and mind and not aware of its real nature. অজ্ঞানী মানুষের মধ্যে যে চৈতন্যই শরীর মনের সঙ্গে আইডেন্টিফাইড হয়ে ভাবে আমি কর্তা। So who is the doer? The individual, you, I, under ignorance, seems to be the doer. Who is the real doer? At all যদি কিছু হচ্ছে এখানে, then ঈশ্বর, consciousness associated with the cosmos, মানে সমগ্র যেটা cosmic. So the real doer, at all যদি বলো কিন্তু real, something really is happening here, then Ishwar or God is the doer, according to Vedanta. And apparently we are the doer, under ignorance, organic. Thank you. হ্যালো, স্বামীজি নমস্কার। আমি গোপাল মুখোপাধ্যায়। আমার একটা প্রশ্ন ঠিক না, কিছু আপনার কাছে কিছু অনুরোধ আছে। সেটা হচ্ছে গত প্রায় 100-150 বছর ধরে একটা জিনিস বলা হয়ে আসছে যে আমাদের যে 4টে বেদ আছে, সেই বেদে বাহ্যিকভাবে একটা জাতের বিষয়ে একটা বিভাজন আছে, বর্ণাশ্রম আছে, আমরা জাতবাজি করি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সাম্প্রতিককালে একদল বলছেন যে না, এটা মিথ্যে। কেননা বাল্মীকি, তারপরে বেদব্যাস, একলব্য, এদেরকে তো আমরা অত্যন্ত শ্রদ্ধাই মেনেছি। গার্গী মৈত্রী, তিনি তো আমাদের বেদের 2টো চ্যাপ্টার লিখেছেন। আমরা নাকি নারী বিদ্বেষী অনেকে আছে, এবং শুধু আমাদের দেশে নয়, বিদেশ থেকে ওইভাবে ক্রমাগত আসছে, আমরা তার দ্বারা প্রভাবিত হচ্ছি। তো কিন্তু আমরা বলছি যে আমরা তো দুর্গা মাকে পূজা করি, অসুর দলনী করি, কালীমা, লক্ষ্মী, সরস্বতী সব। গার্গী মৈত্রী তো আছেন, তাহলে আমরা কোথায় নারীমা? এটা একদল বলছে এটা মিথ্যে বলছে। মনু সংহিতা আমার মনে হয় এখন ভারতে কেন পৃথিবীতে মনে হয় সব থেকে ঘৃণিত পুস্তক। আমরা মনে অনেকেই পড়ি, কেউ পড়েছে কিনা আমরা জানি, কিন্তু এটা নিয়ে একটা রীতিমতো প্রচার হচ্ছে এবং দেশে একটা, আপনি জানেন, নানাবিধভাবে সমাজকে বিভক্ত করে দিয়েছে। আমি যেহেতু আপনারা অনেক কিছু করেছেন সেই বিষয়ে, আমি আপনাকে অনুরোধ করব যে এই বিষয়ে হয়তো এই 5-7 মিনিটে বলতে পারবেন না, যদি কখনো সময় হয় এই বিষয়ে জানবার জন্য প্রকৃতি সত্য মনু সংহিতাতে যদি কোনো চ্যাপ্টার থাকে। I understand, respond. দেখবেন মনু সংহিতার উপরে কিন্তু আমাদের মহারাজ সুন্দর একটা সিরিজ অফ ক্লাসেস করেছেন। ইট ইজ অ্যাভেলেবল অন দ্য নেট। স্বামী সমর্পণানন্দজি, যিনি এই আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন রিসার্চ ইনস্টিটিউটে আছেন, ইন্ডিয়ান স্পিরিচুয়াল হেরিটেজ, ইউটিউবে দেখবেন, যদি গিয়ে মানে মনু সংহিতা টাইপ করেন তাতেও এসে যাবে।
পুরো বইটা উনি পড়িয়েছেন। উনি বলতে চাইছেন যে অনেকেই এখন এটাকে পলিটিক্যাল কারণের জন্য গালাগাল দেয়, কিন্তু পড়বে না, কেউ পড়ে না। পড়ে দেখতে হবে তার মধ্যে কি আছে, কোন জিনিসটা গ্রাহ্য, কোনটা অগ্রাহ্য করা যায়। তো দিস ইজ দেয়ার অলরেডি, এই নিয়ে বিশাল আলোচনা উনি করেছেন, আর আলাদাভাবে করার দরকার আমার মনে হয় না। আর দুটো জিনিস বলি, এই যে নারী বিদ্বেষ, জাতপাত, স্বামী বিবেকানন্দ দুটোই বলেছেন যে একটা হচ্ছে ইজ অ্যাকনলেজ, বলছেন দ্য টু গ্রেট কজেস অফ দি ফল অফ ইন্ডিয়া, ডিক্লাইন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের পতনের কারণ একটা হচ্ছে অপ্রেশন অফ দ্য ম্যাসেস, and the second one is neglect of women. Neglect of women এরকম ভাবে তো সারা পৃথিবীতে আছে, but also here. আর তার জন্য উনি বলেছেন এই যুগে এটাকে পাল্টানো হবে, পাল্টানো হচ্ছে। lot of progress has been made in the last 100 years, especially in the case of women's rights and equality and freedom. বিরাট পার্থক্য এসছে আমাদের ঠাকুমাদের সময় আর আজকে, তারপরে আমাদের মায়েদের সময় আর আজকে যারা মেয়েরা আছেন নেক্সট প্রজন্ম, তাদের জীবন বিশাল তফাৎ, বিশাল তফাৎ। ফ্রিডম, অপরচুনিটিজ, ইকুয়ালিটিজ, ট্রেমেন্ডাস ডিফারেন্সেস দেয়ার। আমাদের দেশে তো বটেই, বিদেশেও ডিফারেন্সেস দেয়ার। আমার তো মনে হয় জাতপাতের যে ফিলিংসগুলো সত্যি ছিল, কিন্তু অনেক কমে গেছে, অনেক কমে গেছে। অনেক সময় এটাকে আমার মনে হয় পলিটিক্যাল কারণের জন্য জিইয়ে রাখা হয় অনেক সময়। আচ্ছা, চলে গেছে বলবো না। এবার একটা কথা বলে শেষ করছি। এই যে আপনি বললেন আমরা এখানে দুর্গা পূজা করি, উপাসনা করি, ঠিক কথা। আমি বিদেশে জিজ্ঞেস করেছিলাম একজন প্যাস্টর, খ্রিস্টান প্যাস্টরকে, যে ভগবান নারী কেন হতে পারবেন না? আমাদের দেশে God is woman, man, beyond man and woman. আমাদের সাকার, নিরাকার সব রকম ভাবে আমরা উপাসনা করি আমাদের দেশে। মার উপাসনা, দেবীর উপাসনা তো সবচেয়ে প্রাচীন আমাদের, মাদার গডেসের উপাসনা। তো why can't God be worshipped in a female form? তিনি যা জবাব দিলেন আপনার শুনে হাসি পাবে। উনিও একটু হিউমারিস্টলি বললেন যে না, আমাদের যে পড়ানো হয় যে ঈশ্বরের দৈবী বাণী, একটা গুরুগম্ভীর বাণী, সে বজ্রের মতন আকাশ থেকে আসছে, ভগবানের বাণী, সে যদি এখন একটা মেয়ের চি করে গলা আসছে, সেটা কেমন হবে বলুন? আর এটা কোনো কথা হলো? এত উন্নত সমাজ এতদিন থেকে এগিয়ে গেছে, some hesitation is there. এখন পলিটিক্যাল কথা বলা ঠিক নয়, কিন্তু আমি যা ওখানে একটু আমি যা সেন্স করছি, আমি তো আউটসাইডার। ওখানে যখন ইলেকশন হলো, বহু কারণের জন্য হিলারি ক্লিন্টন হেরে গেলেন, তার মধ্যে একটা কারণ ছিল উনি অনেকে সেন্স করে থাকতো যে এটা একটা পিকুলিয়ারিটি, আমাদের দেশে কিন্তু নেই ওটা। যখন নারীদের অধিকার ছিল না, যখন ইকুয়ালিটি নেওয়া হলো, এখন এভরিবডি ইজ হ্যাপি। আমাদের প্রধানমন্ত্রী যদি ইট ইজ আ ওম্যান, ইফ আওয়ার প্রেসিডেন্ট ইজ আ ওম্যান, আর শুধু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কেন, প্রত্যেক স্তরে, থানাতে যিনি আইসি আছেন শি ইজ ওম্যান, আইএস অফিসার যদি মহিলা মানুষ, আমাদের যে সায়েন্সের এই সোলার মিশন গেল ইসরোর থেকে, দ্য লিড সায়েন্টিস্ট ইজ আ ওম্যান, মেনি ওয়েমেন ওয়্যার দেয়ার ইন দ্য চন্দ্রয়ান যেটা পাঠানো হয়েছিল ইত্যাদি। সো এতে আমাদের দেশে কার অবজেকশন আছে? কারোর অবজেকশন নেই, আমাদের সবাই গর্বিত, উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তো এই জিনিসটা কিন্তু আমাদের একদিক থেকে মনে হতে পারে রক্ষণশীল সমাজ, আরেক দিক থেকে কিন্তু উই আর ভেরি অ্যাডাপ্টেবল, ভেরি ইন ওয়ান সেন্স ভেরি ওপেন। একটা বলি, জোসেফ ক্যাম্পবেল নাম করা আমেরিকান রাইটার, 50, 60, 70-এর দশকের অবধি স্বামী নিখিলানন্দের শিষ্য, মন্ত্র শিষ্য ছিলেন। 1950-তে স্বামী নিখিলানন্দ ইন্ডিয়াতে এসেছিলেন, তার সঙ্গে জোসেফ ক্যাম্পবেল এসেছিলেন। তিনি একটা বই লিখে গেছেন, পড়লে একটু রাগ হবে, ভারতবর্ষকে তীব্রভাবে নিন্দা করে গেছেন। একদিকে বলে বইটার নাম হচ্ছে বকশিশ অ্যান্ড ব্রাহ্মণ। বকশিশ মানে ঘুষ নেওয়া, আরেকদিকে ব্রাহ্মণ। উনি বলছেন এই দেশটা যেন ওপরে সারফেসে একটা নোংরা নদী, রিভার অফ ফিল্থ উইথ সি অফ জেমস, রত্ন তার তলায় লুকানো আছে। এই হচ্ছে ভারতীয় কালচার। তো সেখানে একটা ক্রিটিসিজম করেছেন, আমি বড় বড় শহরে দেখলাম, দিল্লিতে, কলকাতায় এসেছিলেন, কোথাও কাজের মধ্যে রাস্তাতে আমি মেয়েদের দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে 1950, 75 বছর পরে মহিলারা সব জায়গায় আছে। ট্রেমেন্ডাস ডিফারেন্সেস দেয়ার ইন আওয়ার হোল কান্ট্রি। কেন শুধু বড় শহর কেন,
ছোট শহরে সব জায়গায় আছে। So this change is there definitely now. না, এটা তো একটা আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এটা কিন্তু ওই যে ওনারা, আপনি ফরেনে তো ঠিক আছে, আপনি বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনের কথা বললেন, এবং ওনারাই আমাদেরকে বিভিন্নভাবে বার্তা পাঠাচ্ছে এবং ডাইরেক্ট মেসেজ পাঠাচ্ছে যে আমরা এইসব অন্যায় করছি। আমার একটা অনুরোধ আছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের কাছে আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে আমাদের সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী বা সরকার এরা ঠিক করেছে, ইচ্ছা আছে যে জনগণনাতে যেটা হচ্ছে সেটা আমাদের জাতটা উনি দেবেন, ঠিক আছে। এবং আমারও ব্যক্তিগতভাবে বা আমি অনেক সময় কথা বলেছি, এই যে আমি উপাধি বললাম যে মুখোপাধ্যায়, তার মানে আমার একটা জাত এসে গেল। এই জিনিসটাকে যদি বন্ধ করা যায় বা পুজো পার্বণে পূজা, এটা কিন্তু এটা সরকার করতে পারবে না। এটা রামকৃষ্ণ মিশন না, এটা আমাদের এলাকার বাইরে। না, আমি বলছি, আমি বলছি রামকৃষ্ণ মিশন এটা এলাকার বাইরে নয়, আমি বলছি আমি এই জন্য বলছি বাইরে নয়, এটা আমার সরকার। আমি আপনাকে বলছি যে কোনো জিনিস সেটা করতে গেলে প্রথমে এটা রামকৃষ্ণ মিশন এইসব ধর্মীয় প্রতিষ্ঠান আন্দোলনটা করতে হবে। মহারাজের চরণে প্রণাম।